নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শামিনুর ইসলাম। আজকে রেডিও সুন্দরবনের একজন বিশেষ অতিথির সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি হলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী সম্মানীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। স্যার, আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের রেডিওতে আপনাকে স্বাগত। আর আমাদের রেডিও সুন্দরবন পরিবার এবং আমাদের যে শ্রোতা বন্ধুরা আছে তাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। স্যার, আপনারা তো দীর্ঘদিন ধরে আপনি মন্ত্রিসভায় আছেন এবং মন্ত্রিত্ব সামলাচ্ছেন। স্যার, পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে কৃষি বা কৃষি নিয়ে এবং বা চাষিদের সম্বন্ধে নতুন চিন্তাভাবনা কী রাখছে বা কী ধরনের কাজ করে চলেছে? এই ব্যাপারটা আমি তোমাদের একটুখানি বুঝিয়ে বলি। প্রথমত পশ্চিমবাংলা কৃষি নির্ভর একটি রাজ্য। অ্যাজ এ হোল ভারতবর্ষ কৃষি নির্ভর রাজ্য। পশ্চিমবঙ্গের কতগুলো সুবিধা আছে, সেটা নদীমাতৃক। এখানে খাল বিল আছে, পুকুর আছে, ফলে চাষি বা চাষ করার একটা সুবিধা নিশ্চিতভাবে আছে। এটা হলো সুবিধার দিক। আর নেগেটিভ দিকও আছে, যে এই বাংলার 96% চাষি কিন্তু ক্ষুদ্র চাষি, মানে প্রান্তিক চাষি যাকে বলা হয়। মানে 1 একরের উপর জমি আছে মাত্র 94% লোক, 4% লোকের হাতে। ফলে ক্ষুদ্র চাষি যাদের যাদের ক্ষুদ্র চাষ আছে, তারা একটা লিমিটেশন পর্যন্ত যেতে পারে, তার বেশি যেতে পারে না। এবং আমাদের রাজ্যেতে আমরা ক্ষমতায় আসার আগে আমরা দেখেছি কৃষকদের আত্মহত্যা করণে তারা গিয়ে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করতো। চাষ করে যদি কোনো কারণে খরা বা বন্যায় চাষ নষ্ট হয়ে যেত, শোধ করতে পারতো না, তখন তার চাপে পড়ে তারা আত্মহত্যা করত। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তিনি প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন যে কৃষকদের এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখান থেকে তারা এই ক্ষুদ্র জমি থাকা সত্ত্বেও তারা চাষ করতে পারবে এবং চাষ করতে গিয়ে তাদের কোনো রকমভাবে নির্যাতনের সামনে দাঁড়াতে হবে না। তার জন্য তিনি কী করলেন? তিনি সিদ্ধান্ত নিলেন, প্রথম হলো কৃষক বন্ধু নতুন। যে কৃষক বন্ধু নতুন এই প্রকল্পের মধ্যে দিয়ে চাষিরা 10,000 টাকা পায় ম্যাক্সিমাম, আর 4,000 টাকা পায় ন্যূনতম। যার 1 একরের অধিক জমি আছে সে এই 5,000 দুবার পায়। খরাতে খারিফে একবার, রবিতে একবার, এই দুবার পায়। আর রেশিও অনুযায়ী, অর্থাৎ যার যতটা জমি সে একটু কমে, তার থেকে একটু কমে, তার থেকে একটু কমে, কিন্তু ন্যূনতম 4,000 টাকার নিচে কেউ পায় না। এটা তো প্রথম গেল তার আর্থিক সাহায্য যাতে মহাজনের কাছে যেতে না হয়। দ্বিতীয় সেটা হলো যে কোনো চাষি যদি 18 বছর থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মারা যায়, তাহলে সে এককালীন 2 লক্ষ টাকা পায় ক্ষতিপূরণ হিসেবে বা বীমা হিসেবে। এটা না, একদম ক্ষতিপূরণ, এ টাকা ফেরত দিতে হয় না। আচ্ছা। 3 নম্বর হলো, কোনো কৃষক, অবশ্যই তাকে কৃষক হতে হবে, সে 60 বছর যখন বয়স হবে তারপর থেকে সে 1,000 টাকা করে পেনশন পাবে। ওটা কি প্রতি মাসে নাকি প্রতি বছরে? মাসে, প্রতি মাসে 1,000 টাকা করে পেনশন পাবে। 4 নম্বর, যেটা সবচেয়ে বড় কথা, বাংলা শস্য বীমা। এতদিন পর্যন্ত কৃষকরা এরকম কোনো সাহায্য পেত না। আজকে কোনো কৃষকের জমি খরার জন্যে হোক, বন্যার জন্যে হোক, হঠাৎ করে আমফান, ইয়াস বা এরম ধরনের দানা, এরম ধরনের কোনো ঝড়ে বা কোনো রকমভাবে প্রাকৃতিক দুর্যোগে যদি শস্য নষ্ট হয়ে যায়, তো আমরা আগাম সমস্ত কৃষককে বলি, দুটো সিজনেই, খারিফ রবি দুটোতেই, যে তোমরা তোমাদের জমি আগাম বিমা করে নাও। আগে বিমাতে টাকা দিতে হতো 2-1 জায়গায়, আলুতে দিতে হতো, আখের ক্ষেত্রে দিতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিমাতে প্রিমিয়াম তুলে দিয়েছেন, দিয়ে বলছেন আমি প্রিমিয়াম দেবো, আমি বিমার টাকা দেবো। এই জিনিস ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। কৃষকরা জানে, আপনাদের মাধ্যমে তাদের আরও ভালো করে জানা দরকার। আমাদের প্রচার করতে হবে কেন কৃষকরা যে মুহূর্তে একটা চাষ শুরু হবে, খারিফ হোক রবি হোক, তারা সঙ্গে সঙ্গে তার জমির ব্যাপারটা নিয়ে সে বিমায় অন্তর্ভুক্ত হবে।
এটা আমাদের আবেদন সমস্ত কৃষকের কাছে, যে টাকা তো আপনাকে দিতে হচ্ছে না, তাহলে আপনি বিমার অন্তর্ভুক্ত হন এবং আপনার জমিতে যদি কোনোভাবে জমি নষ্ট হয়ে যায়, ধান চাল যাই হোক, এই যেমন শুনলাম সুন্দরবন অঞ্চলেতে এই সাম্প্রতিককালে দু একদিনের বৃষ্টিতে কাটা ধান রেখে গিয়েছিল শুকোবে বলে, সেই ধান বৃষ্টিতে ভিজে যায় এবং সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু সে বিমা পাবে, আজকে সে বিমা পাবে, ফলে তার যে খরচটা হয়েছে সেই খরচ থেকে সে বেঁচে যাবে। এটা গেল আমাদের মুখ্যমন্ত্রীর প্রাথমিক মানে কৃষককে বাঁচাবার জন্য যে কাজ করা। এবার নানা রকমভাবে সাহায্য করা, যেমন আমরা কৃষককে জমি, কার জমি কতটা ফার্টাইল, কতটা সে উর্বর, সেটা জানার জন্য আমাদের মানে মাটি তুলে এনে বিভিন্ন জমি থেকে আমরা পরীক্ষা করি এবং সেই জমিতে কোন সারটা দরকার, তার ইউরিয়া সার দরকার না এনপিকে সার দরকার, কোনটা সারটা দরকার সেটা তাকে জানিয়ে দেওয়া হয়, এবং চাষি কিন্তু নিজেই সার কিনবে, সার আমরা দিই না, সারটা নিজেই কিনবে, কারণ সার আমরা তৈরিও করি না, এটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, তারাই নিয়ন্ত্রণ করে, ফলে আমাদের এর মধ্যে কিছু করার নেই। কিন্তু আমরা যাতে করে চাষিকে জোর করে সার কিনতে গেলে তাকে ট্যাগিং করা, অর্থাৎ তাকে একটা অন্য সারও কিনতে হবে বা একটা ন্যানো সার কিনতে হবে, এটা করতে বাধা দিয়ে আমরা, বা কোনো সার ব্যবসায়ী যদি সার দেওয়ার ক্ষেত্রে তারা মানে নিম্নমানের সার দেয়, তাহলে তাকে আমরা তার লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করে দিই। স্যার আপনাকে একটু থামিয়ে দিয়ে একটু বলছি, স্যার এই যে কৃষক তার মাটিটা নিয়ে সে কোথায় যাবে বা কিভাবে সে পরীক্ষা করে জানতে পারবে, সেটা যদি আপনি একটু বলেন। প্রত্যেক ব্লকেই আমাদের একজন করে এডিএ আছে, জেলায় একজন ডিডিএ আছে, দুজন করে ডিডিএ থাকে, ডিডিএ আছে, এই ব্লকের এডিএর কাছে যেতে হবে এবং সে গিয়ে যদি বলে যে একটা এই পরীক্ষাগারে আমাদের, আর আমাদের অনেকগুলো পরীক্ষাগার আছে, সারা বাংলা জুড়ে আমাদের পরীক্ষাগার আছে, সেই মাটি নিয়ে গিয়ে সেখানে টেস্ট হবে। মূলত কলকাতায় আছে, টালিগঞ্জে, এবং প্রত্যেক জেলাতেই, প্রায় জেলাতেই আছে আমাদের, সেটা মাটির টেস্ট হয়ে যায় এবং কী দরকার সেটা তাকে জানিয়ে দেওয়া হয়। এবং একই সঙ্গে সঙ্গে আমরা আরও অনেকগুলো স্কিম আমাদের রাজ্যে চলছে, যেগুলো মুখ্যমন্ত্রীর একটা বিশেষ স্কিম আছে, যেটার নাম হচ্ছে মাটির সৃষ্টি। এই মাটির সৃষ্টিতে আমি নিজেই পুরুলিয়া গিয়েছিলাম, আমি অবাক হয়ে গেলাম দেখে যে সমস্ত সাঁওতাল বাড়ির মেয়েরা, আমাদের শুধু আমাদের কৃষি দপ্তরের অধীনেই প্রায় 1 লক্ষ এসএইচজি গ্রুপ আছে, তারা কাজ করছে, তার মানে প্রায় কোটির কাছাকাছি মানুষ মহিলা যুক্ত আছে। স্বাভাবিকভাবে আমরা একটা উৎসাহ দিচ্ছি, এছাড়া এপিও আছে, এফটিসি আছে, তারাও এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে। এবং আমরা এই মাটির সৃষ্টি গিয়ে দেখে এলাম যে কী সুন্দর রুক্ষ জায়গা পুরুলিয়া, সেখানেতে একটা স্কিম আছে, এই স্কিমের মাধ্যমে আমরা, যার নাম হচ্ছে পার ড্রপ মোর ক্রপ, অল্প জলে বেশি চাষ কীভাবে হবে। এতদিন মানুষের ধারণা যেটা ছিল পাইপে করে জল দাও, খরাপ্রবণ জেলায় জল পাবে কোথায়, আমরা সেখানে পুকুর খুঁড়ে দিচ্ছি এবং সেখান থেকে অল্প জলে পাইপের সাহায্যে জল নিয়ে যাবে আর ফোয়ারার সাহায্যে জল দেবে। আমি গিয়ে দেখে এলাম কি অসাধারণ তরমুজ হচ্ছে, কি অসাধারণ পেঁপে, ড্রাগন ফল, আরও অনেকগুলো ফল, আমের বিশাল বাগান করেছে এবং সেটা অল্প জলেই চাষ হচ্ছে। এগুলো তো কৃষকের জানার কথা না, আমরা জানিয়ে দিচ্ছি, জানিয়ে দেওয়ার ফলে আজকে সেখানকার কৃষক অনেক বেশি সচ্ছল এবং সবল হয়েছে। কয়েকদিন আগে আবু তাহের এসেছিল আমার কাছে, মুর্শিদাবাদের এমপি, 2-1 দিন আগে এসেছিল, সে গল্প করে গেল আমার কাছে যে এতদিন পর্যন্ত চাষিরা যে জিনিস উৎপাদন করে, ওটা দুটো ভালো জিনিস উৎপাদন হয় ওদের জেলায়, সেটা হচ্ছে পেঁয়াজ এবং রসুন। আজকে এক একটা চাষি এই রসুনের সময়তে, পেঁয়াজের সময়তে কোনো কোনো ক্ষেত্রে তারা 1 লক্ষ টাকা পর্যন্ত লাভ করেছে। কল্পনা 10,000 টাকার বেশি লাভ করতো না কোনোদিন, সেই চাষি আজকে 1 লক্ষ টাকার বেশি লাভ করছে। এটা আবু তাহের নিজে এসে আমার ঘরে এসে বলে গেল। এইভাবে আমরা চেষ্টা করছি, আরও অনেক স্কিম আছে আমাদের, যে স্কিমগুলো
আর একটা জিনিস করছি আমরা, সেটা বলাই হলো না, সেটা যে বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তোমরা সকলেই জানো বা মানুষ জানে যে আমাদের রাজ্যে মেকানাইজেশনটা করেনি কেউ আমাদের আগে, অর্থাৎ মেশিনের ব্যবহার আমাদের রাজ্যে ছিল না। যেহেতু আমাদের ফ্র্যাগমেন্টেড ল্যান্ড, টুকরো টুকরো জমি, সেখানে মেশিনটা একান্ত প্রয়োজন উৎপাদন বাড়াবার জন্য। নিশ্চয়ই। উৎপাদন বাড়াবার জন্য এখানে আমাদের উৎপাদন কীভাবে বেড়েছে আমি বলবো সেটা পরে। আগে বলছি যে মেশিন আনার জন্য কত লাভ হয়েছে, এবং এই মেশিনে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সেদিন গিয়েছিলাম পুরুলিয়া, দেখে এলাম আমাদের এর গায়েতে, মেশিনের গায়েতে লেখা রয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা সাবসিডি দিই। সরকার সাবসিডি দিচ্ছে কৃষককে 10 লক্ষ টাকা পর্যন্ত, 10,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি এটা তো দিচ্ছে। খুবই ভালো জিনিস। হ্যাঁ, এবং অনেক কৃষক, মধ্যবিত্ত কৃষক অনেক যন্ত্রপাতি কিনছে, কিন্তু বড় যন্ত্রপাতি কিনতে সকলে পারে না। এইবার আমরা কি করেছি, CHC, কাস্টম হায়ারিং সেন্টার করেছি। এটাও মুখ্যমন্ত্রীর মাথা থেকে বেরিয়েছে। কাস্টম হায়ারিং সেন্টার করেছেন তিনি, সেখান থেকে ছোট মেশিন কিনলে একটা সাবসিডি আছে, মাঝারি মেশিন কিনলে আরেকটা সাবসিডি আছে। সেগুলো মূলত 40-50% এবং ন্যূনতম 5 লক্ষ টাকা, ন্যূনতম 5 লক্ষ 5 টাকা, লক্ষ টাকা পাবে। এবং না, ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা ছোট মেশিনে, সর্বোচ্চ 5 লক্ষ টাকা সাবসিডি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আর বড় মেশিন হলে 10 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হচ্ছে। এর ফলে আমি নিজেই খেয়াল করি, যখনই কোনো বাইরে যাই, গাড়ি করেই যাই, দেখি, চেষ্টা করি, দেখি যে কোথায় কোথায় মেশিনে কাজ হচ্ছে। আমার মনে আছে খুব সম্ভবত আমফানের সময় আমরা একটু আগে থেকে জানতে পেরেছিলাম, চাষিদের আমরা অ্যালার্ট করেছিলাম যে আপনারা ইমিডিয়েটলি ধান তুলে নিন, একটা বিশাল ঝড় আসছে, যদি নষ্ট হয়ে যায়, এবং তাতে আমরা ধান বাঁচাতে পেরেছিলাম। এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট। এইবার এই মেশিনগুলো চালাবে কী করে? এই মেশিনগুলো চালাবার জন্য এক সময় আমাদের পাঞ্জাব থেকে লোক আনতে হতো। পাঞ্জাব থেকে ওরা যেহেতু আগে থেকেই শুরু করেছে, অনেক আগে থেকে, গ্রিন রেভলিউশন তো আগে হয়েছে ওখানে। আজকে আমাদের আর ওখান থেকে লোক আনতে হচ্ছে না। আমাদের আসানসোলে আমাদের নিজস্ব সেন্টার রয়েছে, সেই সেন্টার থেকে আমরা এক একটা গ্রুপে 25 জন করে শেখাই, সেই 25 জন আবার অন্য লোককে শেখায়। এই করে আজকে পশ্চিমবাংলায় বড় মেশিন, মাঝারি মেশিন, যে কোনো মেশিন চালাবার ক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই। আর এত ভালো এই মেশিনগুলো, এক একটা মেশিনে 3 রকম 4 রকম কাজ করছে। ধানটা কাটছে, ঝাড়াই করে দিচ্ছে, ঝাড়াই করে পরিষ্কার করে ধান আমাকে দিয়ে দিচ্ছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে চাল তৈরি করে দিয়ে দিচ্ছে একটা মেশিনে। ড্রোনের ব্যবহার আমরা শেখাচ্ছি, ড্রোন আমাদের কাছে কিনে নিতে পারে কেউ, বড় মেশিন ট্রাক্টর নিতে পারে, যে যেমন নিতে পারবে। এর জন্যে অনেকগুলো ফার্ম মেশিনারি ব্যাংক, FMB তৈরি করা হয়েছে, তারপরে কাস্টমার হায়ারিং সেন্টার, এগুলো তৈরি করা হয়েছে। এবং এগুলো করার জন্যে আমরা টেন্ডার প্রসেসের মধ্যে দিয়ে যাই, যারা অবস্থাপন্ন ব্যবসায়ী তারা এগুলো নিতে পারে। এইভাবে আমি একটুখানি একটা জিনিস বলবো, আমার এক্স্যাক্ট তথ্যগুলো বলে দেখে বলতে হবে একটুখানি। যেমন ধরো আমাদের রাজ্যে 2010-11 সালে চালের উৎপাদন ছিল 133.9 লক্ষ মেট্রিক টন, মাত্র 12 বছরে। এটা হচ্ছে স্বাধীনতার পর থেকে 133.9 লক্ষ মেট্রিক টন। সেটা 23-24 সালে আমরা নিয়ে যেতে পেরেছি 163.69 লক্ষ মেট্রিক টন, মানে অনেকটাই, মানে 33% কেন, তার বেশি গ্রোথ হয়েছে। এবার বলি আমি, ডালের উৎপাদন 11-12 সালে ছিল 1.42 লক্ষ মেট্রিক টন, সেখান থেকে আমরা 23-24 সালে করেছি 4.30 লক্ষ মেট্রিক টন। তৈলবীজ, মানে সর্ষে টর্ষে এসব আর কি, তৈলবীজ ছিল 11-12 সালে ছিল 7.10 লক্ষ মেট্রিক টন। 23-24 আমরা সেটাকে নিয়ে গেছি 13.34 লক্ষ মেট্রিক টন। মোট শস্য আমাদের রাজ্যে 158 লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে হয়েছে 198 লক্ষ মেট্রিক টন। আর চালের ক্ষেত্রে দেখুন বলেছি, আর আলু উৎপাদনে আমরা ভারতবর্ষের দ্বিতীয় স্থানে আছি। চালে আমরা ভারতবর্ষে 1 নম্বরে। দীর্ঘদিন
কাল ধরে ছিল, অন্ধ্র ছিল 1 নম্বর চালে। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় চালের উৎপাদনকে দ্রুত বাড়িয়ে আমাদের রাজ্য আজকে ভারতবর্ষে 1 নম্বর রাজ্য। ক্রপিং ইন্টেন্সিটি, উৎপাদনশীলতা, এটাও কৃষকের জন্য জানা দরকার যে উৎপাদনশীলতা বাড়ে কী করে। সরকার যদি সহায়তা না দেয়, তার মাটিকে সাহায্য না করে, তার সারে সাহায্য না করে, সব দিক থেকে যদি সাহায্য না করে, তাহলে অন্যান্য মেশিনারিতে সাহায্য না করে, আর্থিক দিক থেকে সাহায্য না করে, তাহলে উৎপাদনশীলতা বাড়ে না। আজকে ক্রপিং ইন্টেন্সিটি আমাদের রাজ্যে 193.14%। 193.14%, প্রায় ডবল হয়ে গেছে। এটা ভারতবর্ষের প্রথম। এটাতেও ভারতবর্ষে আমরা প্রথম। ফলে সার্বিকভাবে আজকে চাষিদের অনেক ধরনের সাহায্য হবে। আর জৈব চাষ, এটা বলা দরকার, কারণ এটাও মানুষের জানা দরকার যে আস্তে আস্তে মানুষের জৈব সার, জৈব চাষ, এই আমার বাড়িতে এইটুকু জায়গার মধ্যে চাষ করি না। আমার ছোট বয়স থেকেই গাছ করা অভ্যেস। আমার এখানে অর্গানিক সার পড়ে আছে, ওই দিয়েই আমরা করছি। তো এটা আমার যে আজকে আমি কৃষিমন্ত্রী হয়েছি বলে না, এটা অনেকদিন আগে থেকে, মানে ছোট থেকে। আপনি তো বললেন ছোট থেকে। বাবাও গাছ করতেন, আমিও গাছ করি। আমাদের উল্টো দিকে মানে আমাদের পৈতৃক বাসভবন। আমরা ওই কলকাতায় 250 বছরের বেশি আছি। তো ওই বাসভবনের ছাদে আমাদের 70টা টব ছিল। এত বড় বড় গোলাপ থেকে শুরু করে সব করতাম। কিন্তু এখানে রোদ্দুর কম পড়ে, একটু গাছ করতে অসুবিধা। আমার বাড়ির উপরে উঠালে তোমাদের দেখবে প্রত্যেক জানলায় ভর্তি গাছ, প্রত্যেক জানলায় অর্কিড, ভর্তি অর্কিড। তো আমরা গাছ ভালোবাসি। এখন পর্যন্ত 23-24 সালে আমরা জৈব চাষের অন্তর্ভুক্ত করতে পেরেছি 7.50 লক্ষ হেক্টর। 7.50 লক্ষ হেক্টর জমিকে আমরা জৈব চাষে অন্তর্ভুক্ত করতে পেরেছি, এবং জৈব সারও আমরা উৎপাদন করছি যাতে করে মানুষ সাহায্য করতে পারি। স্যার, এইখানটাতে আপনাকে একটা কথা জানতে চাইবো। আমাদের চাষি বন্ধু যারা আছেন বা কৃষক যারা আছেন, তারা হয়তো সবাই জানেন না যে জৈব চাষটা কি। যদি এই বিষয়টা, জৈব চাষটা কি, এইটাকে যদি একটু খুলে বলেন আমাদের চাষিদের, তাহলে সুবিধা হয়। যে সার ব্যবহার করেন, ডিএপি, এনপিকে, ইউরিয়া, এগুলো সব কেমিক্যাল সার। এটা একটা সম্ভাবনা থেকে যায় যে অনেক দিন ধরে যদি এই জিনিসটা ব্যবহার করা হয়, মাটির উৎপাদনশীলতা কমে যায়। ফলে আর একটা জিনিস আমরা করেছি, সেটা আমি বলছি। জৈব চাষ করলে প্রাথমিকভাবে অনেকের ধারণা আমার উৎপাদন কমে যাবে। সাময়িক একটু উৎপাদন কমলেও আস্তে আস্তে কিন্তু সেটা আবার একটা স্ট্যান্ডার্ডে চলে আসবে, বেড়ে যাবে। অতএব চাষির ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আগামী জীবনের ভবিষ্যতের জন্য, মানুষের ভবিষ্যৎ জীবনের জন্যে আজকে দেখবেন আয়ুর্বেদিক ওষুধের খুব প্রভাব বেড়ে গেছে, চাহিদা বেড়েছে। আমার বাড়িতে রয়েছে তুলসীর ড্রপ। তুলসীর ড্রপ, সর্দি কাশি হবে না, আমার বয়স হয়েছে, কাফ হবে না, কিছু হবে না, তার ওষুধ হয়েছে। ফলে জৈব জিনিসের উপরে মানুষের যে আকর্ষণ বাড়ছে, সেই আকর্ষণের দিকে তাকিয়ে সরকারও এগিয়ে পৌঁছিয়ে নেই। সরকারও সাহায্য করছে চাষিদের, এবং জৈব চাষ, এবং আমরা আবার বীজ উৎপাদনেও কিন্তু আজকে আমরা স্বয়ম্বর হয়ে গেছি। আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি বীজ উৎপাদন। একটা জায়গায় নেই আমরা, সেটা আলুর বীজ এখন আমরা পাঞ্জাব থেকে আনি। মুখ্যমন্ত্রী আমাদের ডেকে বললেন যে যদি আমাদের এত বৈজ্ঞানিক থাকে, বাংলার মেধা যদি এত ইম্পর্টেন্ট হয় সারা দেশের জন্যে, তাহলে আমার ভারতবর্ষের বাইরে আমেরিকাতেও ইন্ডিয়ান সায়েন্টিস্টরা রয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তাহলে আমাদের সায়েন্টিস্টরা কেন পারবে না? কারণ আমরা প্রথম যেটা শুরু করেছিলাম এরোফোনিক সিস্টেম, অর্থাৎ আমি নিজে গিয়ে দেখে এসেছিলাম মেদিনীপুরে, যে টেবিলের উপরে গাছে আলুর রেখে দেওয়া হয়েছে, টেবিলের উপরে, হ্যাঁ, আলুর বীজ, এবং সেখানে তলা দিয়ে তার শিকড় নেমে গেছে। মাটি নেই, কিন্তু এবার ওই যে শেকড়টা নামছে, সেখানে আমরা সার স্প্রে করে দিচ্ছি, এবং ওটা এর ছাউনির মধ্যে খুব মানে গ্রিনহাউস ফার্ম টাইপের ফার্ম করা হয়, এবং সেটা প্লাস্টিক ফার্ম করা হয়, এবং সেখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতে হয়, যাতে ভাইরাস না ঢুকে যায়, এগুলো যেতে হয়। সেখান থেকে আমরা শুরু করেছিলাম যে নতুন বীজ আমাদের রাজ্যে তৈরি করা। এখান থেকে একটা নতুন আমরা টেকনোলজি নিয়ে এলাম, সেটা পেরুর, অ্যাকচুয়ালি চিলি, ওখান থেকে আমরা নিয়ে এলাম
নিয়ে আসার পর আমরা তাদের সঙ্গে এগ্রিমেন্ট করে এটাকে বলছে এপিক্যাল রুটেড কাটিং, এপিক্যাল রুটেড কাটিং, এআরসি। ইয়েস। এই এআরসি বলে একটা গাছ হবে, তার শেকড় কেটে কেটে গাছ হবে। আচ্ছা। এই শেকড় কেটে কেটে গাছ করে আমরা সাম্প্রতিককালে 20 লাখ টন, না সরি 20 টন 20 টন বীজ আমরা চাষিদের দিতে পেরেছি। আমাদের টার্গেট 2030 সালের মধ্যে আমরা পশ্চিমবাংলায় এই বীজ তৈরি করে ফেলতে পারবো। সারা বাংলা জুড়ে চাষির এই এপিক্যাল রুট কাটিং চলছে। আমরা একারা করছি না, আমরা প্রাইভেটকেও দিয়ে দিয়েছি, আচ্ছা। অনেক এনজিওকেও দিয়ে দিয়েছি, সারা রাজ্য জুড়ে চলছে। আমরা যদি একা করতাম আমরা অনেক দিন সময় লাগতো। তার ফলে আমাদের টার্গেট, আমার ধারণা 2030-এর আগেই আমরা আলুর বীজ তৈরিতেও আর পাঞ্জাবের উপর নির্ভরশীল থাকবো না। যেটুকু আমাদের বাকি ছিল সেটা আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। স্যার, আমরা জানি সুন্দরবন অঞ্চলের কৃষকরা খরার, লবণাক্ততার, প্রাকৃতিক প্রতিকূলতার সাথে প্রতিনিয়ত লড়াই করে চলছে। এক্ষেত্রে সরকারের বিশেষ কি উদ্যোগ আছে স্যার? এটার জন্য আমরা নিজেরা একটু আগে গর্বের কথা বলছিলাম, এটাই আমাদের কাছে গর্বের যে আমাদের প্রতিনিয়ত আমরা চাষিকে আরও কমফোর্টেবল জায়গায়, ভালো সুবিধাজনক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী ডেকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আমরা যদি মাটিতে, যে মাটিতে একবার নোংরা জল ঢুকলে চাষ হয় না 2 বছর 3 বছর, তাতে করে মানুষ তো বেঁচে থাকতে পারে না, সেখানকার লোক হাজার কৃষক বন্ধুদেরও আসতে হচ্ছে না। এমন কিছু করতে হবে যেখানে বীজ তৈরি করতে হবে, যে ধানের বীজ হলে আমাদের চাষ হবে। আমরা এই নোনা মাটিতেও প্রতি বছর চাষ করতে পারবে এমন 6টা ধানের ভ্যারাইটি আমরা তৈরি করেছি। আর মুখ্যমন্ত্রীর নামকরণও করেছেন নোনা স্বর্ণ। নোনা স্বর্ণ, এই 6টা ধানের নাম নোনা স্বর্ণ। অর্থাৎ নোনা জলেও, নোনা মাটিতেও যা চাষ হবে। এবং আমি নিজে সেই তৈরি করা চাল নিজে স্টলে দাঁড়িয়ে বিক্রি করেছি, বিভিন্ন স্টলে গিয়ে গিয়ে আমাদের যেখানে এক্সিবিশন হয় আমি যাই, আমাদের স্টল হয়, আমি গিয়ে সেখানে বিক্রিও করেছি এই নোনা স্বর্ণ। গত যে কয়েকদিন আগে আমি পুরুলিয়া গেলাম, সেখানে একজন বৈজ্ঞানিক আমার হাতে তুলে দিল 2টো মডেল। এই আমার এ রয়েছে, আমি সেখানে গিয়েছিলাম, এখানে নেই মডেল 2টো, আমি ডিপার্টমেন্টে নিয়ে গেছি। তারা ওখানে নতুন 3 ধরনের ধান তৈরি করেছেন। আমাদের একটা ধারণা আছে ধানের গোড়ায় অনেক জল লাগে, আমরা ছোটবেলা থেকে তাই জেনে আসছি। আমি দেখেছি যে ধান ডুবে আছে হ্যাঁ। জলেতে, অর্ধেকটা ডুবে আছে, অর্ধেকটা বাইরে আছে। কিন্তু তারা বলছে যে এই ধানগুলো, মানে এটা যেমন সল্ট টলারেন্ট হলো, এটা হলো ড্রট টলারেন্ট, আচ্ছা। অর্থাৎ খরা টলারেন্ট। এই ধানগুলো খরা প্রবণ এলাকায় অল্প জলে চাষ হবে এবং সমান পরিমাণ ধান তৈরি হবে। এই 3টের নামকরণ যেহেতু এখনো মমতা বন্দ্যোপাধ্যায় করে দেননি, আমাদের একটা কমিটি আছে, সেই কমিটির কাছে এই রিসার্চ পেপারটা দিতে হয় আর ধানগুলোকে দিতে হয়। তারা দেখে সমস্ত পড়ে টড়ে যতক্ষণ না পাস করে দিচ্ছে ততক্ষণ এটা আমিও বলতে পারছি না, কিন্তু আমরা রিসার্চ করে বের করেছি। এবার এটা ওই কমিটিতে চলে গেছে, আমি জানি পাস করে যাবে এবং তারপরে তো আমরা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যাব, উনি নামকরণ করে দেবেন, বাজারে চলে আসবে। 2, লাস্ট, বিশেষ করে আমি আমার পার্সোনাল ইন্টারেস্টে আমি করার চেষ্টা করছি খুব, যে চালটা খেতে বারণ করে যাদের সুগার হয়, ভাত খাবেন না, রুটি খান। যদিও রুটি আর ভাতের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু তবুও বলে ভাত খাবেন না। আমরা চেষ্টা করছি একটা, যে ভাতের মধ্যে যে মানে গ্লাইসেমিক, অর্থাৎ তার মধ্যে সুগারের পরিমাণ বেশি, ফ্যাট, সেই জন্যে সেই ভাতটার মধ্যে যদি সেটাকে কমিয়ে আনা যায় চালের মধ্যে, তাহলে সেটা সুগারের রোগী অনায়াসে খেতে পারবে, অনায়াসে খেতে পারবে। এবং সম্ভবত সারা ভারতবর্ষে রিসার্চ চলছে, আমি শুনেছি হায়দ্রাবাদে এরা রিসার্চ করছে, অনেকটা এগিয়েছে, আমাদের রাজ্য রিসার্চ চলছে, আমরা অনেকটা এগিয়েছি। মানে এর প্রতিযোগিতা একটা হোক, কে কত নামিয়ে আনতে পারে, 70%, 60%, 40%, 35%, কে কত নামিয়ে আনতে পারে। এইটাতে যখন আমরা সফল হব, আমি চেষ্টা করছি আমরাই যাতে প্রথম সফল হই,
বাংলা যাতে প্রথম সফল হয় তার জন্য আমি চেষ্টা করছি। এটা যদি আমরা সফল হয়ে যাই তাহলে তার এটাও মানে চাহিদাও বাড়বে, আমাদের এই চালের একদম। চাহিদা বাড়বে, এক। আর দুই, আমাদের অলরেডি চারটে চাল আমরা জিআই ট্যাগ পেয়েছি, হ্যাঁ, এটা করা হয়েছে। জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স ট্যাগ। সেটা কী কী? একটা হচ্ছে গোবিন্দভোগ, দ্বিতীয় হচ্ছে তুলাই পাঞ্জি, তিন হচ্ছে কালো নুনিয়া, আর একটা হচ্ছে রাঁধুনি পাগল। এই চারটে ধান আমরা আমাদের রাজ্য সুগন্ধি চাল হিসেবে জিআই ট্যাগ পেয়েছি। আরও অনেকগুলো আছে, ওটা 9-10 সুগন্ধি চাল আমাদের আছে, সেগুলো আমরা চেষ্টা করে যাব যে যাতে করে আমরা জিআই ট্যাগ পেয়ে যাই। তো অনেক ধন্যবাদ। আমরা একজন বিশেষ মানুষকে পেয়েছি, তার সঙ্গে অনেক কথা বলেছি। স্যার আমাদেরকে এত সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই, এবং আমাদের সমস্ত প্রশ্নগুলো সুন্দরভাবে গুছিয়ে উনি উত্তর দিয়েছেন, তার জন্য আরও একবার ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা জানাই। সকল শ্রোতা বন্ধুদের জানাচ্ছি আজকের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন সাক্ষাৎকারে নতুন বিষয় নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। রেডিও সুন্দরবন 91.2 FM শুনতে থাকুন, সঙ্গে রাখুন। নমস্কার।